আমি সুন্দরবন অনেকবার গেছি, প্রতিবারই সেই একই রুট। গদখালি থেকে বোট, তারপর সজনেখালি আর সুদর্ণখালি, সব কিছুই যেন খুব পরিচিত। কিন্তু সুন্দরবন শুধু এইটুকুতেই শেষ নয়। এই জঙ্গল আরও অনেক গভীর, আরও অনেক অন্ধকার জায়গা আছে যেখানে খুব কম মানুষই যায়। আর সেই অজানা দিকটার খোঁজেই আমি আজ চলে এসেছি ঝড়খালিতে। কারণ সুন্দরবনের মানচিত্রে এই জায়গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকেই শুরু হয় সেই রুট যেটা ধীরে ধীরে নিয়ে যায় সুন্দরবনের সব থেকে গভীর আর রহস্যময় জঙ্গলের দিকে। এই রুট ধরেই পৌঁছানো যায় আরও 3টে জায়গায়: নেতধোপানি, দোবাকি এবং বনি ক্যাম্প। আর অনেকের মতে এখানেই নাকি সব থেকে বেশি দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের। তাই যদি সুন্দরবনের সব থেকে রহস্যময় অংশটা দেখতে চাও, তাহলে এই ঝড়খালি রুটটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সেই রুট ধরেই আজ আমি ঢুকতে চলেছি সুন্দরবনের অন্ধকার গভীরে। ঝড়খালিতে আমি এসে পৌঁছেছি একটা ছোট্ট শান্ত জায়গায়, বনছায়া হোমস্টে। আগামী 2 দিন আমি এখানেই থাকব। এই হোমস্টেটা একটু আলাদা, কারণ সুন্দরবনের অনেক জায়গায় যেতে হলে আগে বোট ধরতে হয়, কিন্তু এখানে চাইলে পার্সোনাল গাড়ি নিয়েই সরাসরি পৌঁছে যাওয়া যায়। অ্যামিনিটিস খুব একটা হাইফাই না হলেও এখানকার আন্তরিকতা এবং আতিথেয়তা নিয়ে কোনো কমতি নেই। সঙ্গে খাবারের টেস্টও অসাধারণ। আর সব থেকে ভালো ব্যাপারটা হলো এখানে লজিং উইথ ফুড শুরু হচ্ছে মাত্র 1200 টাকা থেকে। 1300 টাকা আর 1500 টাকার প্যাকেজও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, যাতে খাবারের অপশনগুলো একটু আলাদা হবে। সুন্দরবনকে আরও কাছ থেকে অনুভব করার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আর এখান থেকেই শুরু হবে আমার আগামী 2 দিনের সুন্দরবনের অভিযান। তো আমি এবার চলে এসেছি বনছায়া যে হোমস্টে, সেখানে সুন্দরবনে ঘুরতে। ইন জেনারেল আমরা সুন্দরবনে যখন ঘুরি তখন কোনো বোটে করে ঘুরি, কিংবা বোট থেকে যে রুমসগুলো প্রোভাইড করা হয় সেরকম কোনো জায়গায় থাকি। এবং সেটা করতে গিয়ে যেটা হয়, সুন্দরবনের যে ফিলিংসটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে পাওয়া যায় না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং সেই ক্ষেত্রেই কিন্তু আমি এই বনছায়া যে হোমস্টে সেটাকে এইবার বেছে নিয়েছিলাম। কারণ কি, এটা যে গ্রামটার মধ্যে, সেই গ্রামটাকেও তোমরা খুব সুন্দর করে এক্সপ্লোর করতে পারবে, এবং তার জন্যই আমি এইখানে এসেছি। এই জায়গাটার আরও একটা বৈশিষ্ট্য হলো, এটা ঝড়খালি যে টাইগার রেস্কিউ সেন্টার একদম তার সামনে। মানে এখান থেকে তোমরা পায়ে হেঁটে কিংবা টোটোতে করে গেলে ওই 10 টাকা করে জনপ্রতি নেয়। যদি রিজার্ভ করে যাও তাহলে সেক্ষেত্রে 50 টাকা করে নেয়। এবং এটা কিন্তু একদমই কাছে, এবং এখান থেকে বোটিংয়ের সুবিধাও কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং সেটাও খুব কাছ থেকে। এই ম্যাপটাকে একটুখানি ভালো করে দেখলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তো এটা হচ্ছে গোসাবা, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বাফার জোন। এবং সেখান থেকে দেখো সুদর্ণখালি ওয়াচ টাওয়ার এখানে, পাখিরালয় এখানে, এবং সজনেখালি এখানে। তো এই জায়গাটা বেসিক্যালি, তো এটা কিন্তু সজনেখালি ওয়াইল্ড লাইফ যে স্যাঞ্চুরি তার আন্ডারে পড়ে। এবার আমরা যেখানে আছি সেই জায়গাটা দেখো ইন্টারেস্টিং। আমরা আছি ঝড়খালি থেকে। তো বুঝতেই পারছো, ঝড়খালি থেকে এই যে পুরো জায়গাগুলো, এখান থেকে অ্যাক্সেসটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে পুরো জায়গাগুলো, এই বনি ক্যাম্প থেকে আরম্ভ করে এই যে কলস, এইসব জায়গাগুলো, এগুলো কিন্তু পুরো কোর এরিয়া। তো তোমরা এখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারছো। বনি ক্যাম্প কিন্তু এখান থেকে মাত্র 3.5 ঘন্টার ডিস্টেন্স। তো বুঝতেই পারছো, বাফার জোনে এই জায়গাগুলোতে না ঘুরে তোমরা যদি এই কোর এরিয়াগুলোতে ঘোরো, তাহলে টাইগার থেকে আরম্ভ করে যেসব অ্যানিমেলসগুলো আছে সেগুলো সাইটিংয়ের চান্সেস কিন্তু অনেক বেশি থাকে। তাছাড়া কোর জঙ্গল যেগুলো হয় সেগুলো কিন্তু সব সময়ের জন্য বেটার হয় আমাদের জন্য যারা পশুপ্রেমী। আর একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সাধারণত সুন্দরবনে যে ট্যুরটা সবাই করে সেটা কিন্তু গদখালি থেকে হয়। সেখান থেকে বোটে করে সজনেখালি এবং সুদর্ণখালি, এই রুটটাই বেশিরভাগ ট্যুরিস্ট কভার করে। কিন্তু মজার ব্যাপারটা হলো, এই ট্যুরের প্রথম দিনে আসলে কোনো জঙ্গল সাফারি হয় না,
প্রথম দিন সাধারণত ঘোরানো হয় গোসাবার, হ্যামিল্টন বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তারপর দ্বিতীয় দিন হচ্ছে মূল জঙ্গল সাফারি, সজনেখালি, সুদর্ণখালি, ওয়াচ টাওয়ারে। আর তৃতীয় দিন লাঞ্চ করে বাড়ি ফেরা। মানে সহজ কথা বললে একটা সাধারণ সুন্দরবনের ট্রিপে পুরো 3 দিনের মধ্যে একদিনই জঙ্গল সাফারি করানো হয়। এই ট্যুর প্ল্যানটা যদি তোমরা করতে চাও তাহলে অনায়াসেই করতে পারবে ঝড়খালি থেকে। কিন্তু তোমরা যদি সত্যিই সুন্দরবনের আসল জঙ্গলটা দেখতে চাও তাহলে ঝড়খালির রুটটা সম্পূর্ণ আলাদা। এখান থেকে তোমরা চাইলে 3 দিনই জঙ্গল সাফারি করতে পারবে। শুধু তাই নয়, যদি তোমাদের হাতে মাত্র 2 দিন বা 1 দিনও সময় থাকে তাহলেও এখানে সরাসরি জঙ্গলে ঢুকে একটা ভালো সাফারি করা সম্ভব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, মঙ্গলবার সুন্দরবনের কোর এরিয়া বন্ধ থাকে, কিন্তু তখনও একটা অপশন এখানে খোলা থাকে। এখান থেকে খুব কাছেই আছে একটা অপূর্ব জায়গা, সূর্যবনী খাড়ি। এই খাড়িটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, আর এখানকার ম্যানগ্রোভ আর নদীর দৃশ্য সত্যিই অসাধারণ। তাই সব কিছু মিলিয়ে যদি সময় কম থাকে কিন্তু সুন্দরবনের আসল জঙ্গলটা তাও তোমরা দেখতে চাও তাহলে ঝড়খালি আর বনছায়া হোমস্টে একটা খুবই ভালো অপশন হয়ে উঠতে পারে তোমাদের জন্য। আর কেউ যদি শুধু উইকেন্ড ট্রিপেরও প্ল্যান করছো, ভিড়ভাট্টা থেকে একটু দূরে কিছুটা ফাঁকা আর নিরিবিলি সময় কাটাতে চাও, তাদের জন্য কিন্তু এই জায়গাটা হতে পারে একটা দারুণ আশ্রয়। কিন্তু আমরা এখানে ছুটি কাটাতে আসিনি, আমাদের লক্ষ্য একটু অন্যরকম। আমরা ঢুকতে চলেছি সুন্দরবনের সেই জঙ্গলে যেখানে গভীর জল হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায়। ম্যানগ্রোভের অন্ধকারে লুকিয়ে থাকে এই জঙ্গলের আসল শাসক। এখান থেকেই শুরু হবে আমাদের যাত্রা নেতোথোপানি, দোবাকি এবং বনি ক্যাম্পের দিকে। আর সুন্দরবনের এই অংশে কখন যে সামনে কি এসে দাঁড়ায় তা কেউ আগে থেকে জানে না। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। সুন্দরবনের জঙ্গলে ঢোকার সব থেকে ভালো সময় এই সকালটাই। বোটটা ধীরে ধীরে এগোতে শুরু করলো সরু নোনা জলের খাড়ি ধরে। চারদিকে শুধুই ম্যানগ্রোভের ঘন জঙ্গল আর একটা অদ্ভুত নিস্তব্ধতা, কারণ আমরা এখন ঢুকে পড়েছি রয়্যাল বেঙ্গল টাইগারের এলাকায়। এই জঙ্গলে বাঘ দেখা কঠিন, কিন্তু অনেক সময় সে আমাদের আগেই দেখে ফেলে। এই সুন্দরবন দূর থেকে দেখতে একদম একটা পিকচার পারফেক্ট ছবির মতন। সামনে ম্যানগ্রোভ, শান্ত নদী আর রহস্যে ভরা জঙ্গল। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে প্রতিনিয়ত একটা নীরব যুদ্ধ চলছে এখানে, মানুষ আর বাঘের মধ্যে। এটাই সুন্দরবনের বাস্তবতা। গত কয়েক দশকে হাজার হাজার মানুষ এই জঙ্গলে ঢুকে আর কখনো ফিরে আসেনি। অনেক মৃত্যুর কোনো হিসেব নেই, কোনো রিপোর্ট নেই। প্রতি বছর 30 জনের বেশি মানুষ বাঘের শিকার হয়। কিন্তু সংখ্যার আড়ালে লুকিয়ে থাকে একটা ভাঙা পরিবার, একটা স্ত্রী যে আর কখনো স্বামীর কণ্ঠ শুনবে না, একটা বাচ্চা যে বড় হবে বাবার স্মৃতি নিয়েই। সুন্দরবনে আছে হাজার হাজার টাইগার বিধবা। অনেক ক্ষেত্রেই মৃতদেহ কখনো ফিরে আসে না, ফিরে আসে একটা নৌকা আর একটা নীরব কান্না। এরা জানে প্রতিবার নৌকার দড়ি যখন খোলে হয়তো এইটাই শেষ যাত্রা। তবুও তারা যায়, কারণ ঘরে অপেক্ষা করে খালি হাড়ি আর ক্ষুধার্ত সন্তান। বাঘ হয়তো একবার মারে, কিন্তু দারিদ্রতা মারে প্রতিদিন। সুন্দরবন বাঘের জন্য বিখ্যাত, কিন্তু এখানে মানুষ মরে নীরবে। শহরের এসি ঘরে বসে আমরা খুব সহজেই বলি জঙ্গলে না গেলেই তো হয়, কিন্তু সুন্দরবনের এই ভাঙা কাঁচা বাড়িগুলোর সামনে একবার যদি দাঁড়াও, একটা মায়ের খালি হাড়ির দিকে যদি তাকাও, একটা বাচ্চার ক্ষুধায় কাঁপতে থাকা চোখের দিকে যদি তাকাও, তাহলে বুঝবে প্রশ্নটা এতটা সহজ নয়। এখানে কোনো অফিস নেই, এখানে কোনো ফ্যাক্টরি নেই। নোনা জলে জমি অনুর্বর হয়ে গেছে, ঝড় এলেই ঘর ভেসে যায়। জীবন এখানে প্রতিদিন নতুন করে ভেঙে পড়ে। তাই এই মানুষগুলোর সামনে মাত্র দুটো পথ, একটা বাড়িতে বসে ধীরে ধীরে খিদার কাছে হেরে যাওয়া, আর একটা নৌকার দড়ি খুলে জঙ্গলের অন্ধকারে ঢুকে পড়া আর ভাগ্যের সাথে শেষ লড়াইটা লড়া। প্রতিবার যখন একটা নৌকা ঘাট থেকে জঙ্গলের দিকে যায়, ওরা জানে হয়তো এই যাত্রায় ফিরে আসা নেই, কারণ এই জঙ্গল শুধু জঙ্গল নয়, এটা বাঘের রাজ্য। আমরা বাঘ দেখি পোস্টারে, ডকুমেন্টারিতে, গল্পের বইয়ে, কিন্তু ওদের কাছে বাঘ কোনো গল্প নয়। বাঘ মানে হঠাৎ নেমে আসা একটা অন্ধকার, একটা ছায়া যে এক মুহূর্তে একটা পরিবারের সব আলো নিভিয়ে দিতে পারে। একটা স্বামী, একটা বাবা, একটা ঘরের শেষ ভরসা। তারপর নৌকাটা ফিরে আসে, কিন্তু মানুষটা ফিরে আসে না। ঘাটে দাঁড়িয়ে থাকে একটা স্ত্রী, দূরে তাকিয়ে থাকা একটা বাচ্চা। কেউ কিচ্ছু বলে না, শুধু নোনা বাতাসের একটা নীরব কান্না ভেসে আসে।
তবুও পরের দিন সকালে আরও একটা নৌকা আবার জঙ্গলের দিকে যায়, কারণ বাঘের ভয় হয়তো একবার মারে, কিন্তু দারিদ্রতা এদের প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে। আমরা সুন্দরবন দেখতে দূর থেকে ছুটে আসি, বাঘ দেখার আশা করি, ব্লগ বানাই। কিন্তু জানো, যাদের নৌকার দড়িটা আজও সেই ম্যানগ্রোভের শিকড়ে বাঁধা, তাদের জীবনটা কোনো ব্লগ নয়, কোনো সিনেমা নয়। ওদের ফেরার কোনো কনফার্ম টিকিট নেই, তবুও ওরা বাঁচে, প্রতিদিন মৃত্যুকে সামনে রেখে তবুও স্বপ্ন দেখে। এখানে বাঘ শত্রু নয়, এখানে মানুষও অপরাধী নয়। দুটোই বন্দী একটা সংকুচিত জঙ্গলে, একটা নিষ্ঠুর বাস্তবতায়। বাঘ শুধু নিজের জঙ্গলটাকে বাঁচাতে চায়, আর মানুষ নিজের পরিবারটাকে। এই লড়াইয়ে কেউ জেতে না, কেউ হারে না, শুধু প্রকৃতি কাঁদে নীরবে। আজ আমাদের গন্তব্য বনি ক্যাম্প, কিন্তু তার আগে সুন্দরবন সম্পর্কে একটা জিনিস জানা খুবই জরুরি। এটা পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভের বন, প্রায় 10,00,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, ভারত আর বাংলাদেশের মধ্যে ছড়িয়ে থাকা এক বিশাল জঙ্গল, যেখানে নদী আছে শত শত, খাড়ি আছে অসংখ্য, আর প্রতিটা বাঁকের পাড়েই লুকিয়ে থাকতে পারে একটা নতুন রহস্য। এই জঙ্গলই হলো রয়্যাল বেঙ্গল টাইগারদের সবথেকে বড় আবাসস্থল। কিন্তু শুধু বাঘই নয়, এখানে আছে নোনা জলের কুমির, চিত্রা হরিণ, বুনো শুয়োর, আর অসংখ্য পাখি আর সরীসৃপ। আর এই সব কিছুর মাঝেই মানুষ আর জঙ্গলের সহবাসস্থান চলছে শত শত বছর ধরে। আর ঠিক এই রহস্যময় জঙ্গলটার আরও গভীরে পৌঁছানোর জন্যই আমি এগিয়ে চলেছি বনি ক্যাম্পের দিকে। বোটটা ধীরে ধীরে এগোচ্ছে খাড়ির ভেতর দিয়ে। চারিদিকে চোখ রাখলেই বোঝা যায় এই জঙ্গলটা শুধু বাঘের জন্য বিখ্যাত নয়। গাছের ডালে দেখা মিলছে নানা রকম পাখি, কখনো নদীর ধারে দাঁড়িয়ে আছে চিত্রা হরিণের পাল। সবসময় সতর্ক, সবসময় শুনছে জঙ্গলের শব্দ। কাদার উপর মাঝে মাঝে দেখা যাচ্ছে মনিটর লিজার্ড, এই জঙ্গলের এক পুরনো শিকারী। আর এই নোনা জলের নিচে লুকিয়ে থাকতে পারে আরও একটা বিপদ, সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এরা পৃথিবীর সবথেকে বড় সরীসৃপদের মধ্যে একটা, আর সুন্দরবনের এই নদীগুলোই এদের নিঃশব্দ রাজ্য। অবশেষে আমরা পৌঁছালাম বনি ক্যাম্পে। ওয়াচ টাওয়ার থেকে চারিদিকে তাকালেই বোঝা যায় এই জঙ্গলটা কতটা বিশাল আর কতটা নির্জন। আর আজ আমরা একটু ভাগ্যবান, দূরে খোলা ঘাসের জমিতে দেখা মিলল কয়েকটা চিত্রা হরিণের। এরা সব সময় দল বেঁধে থাকে, কারণ এই জঙ্গলে সতর্ক না থাকলে এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে। আর সুন্দরবনে হরিণ দেখা মানে একটা জিনিস নিশ্চিত, কাছাকাছি কোথাও শিকারিও আছে। তো আমি বনি ক্যাম্পে জাস্ট এখনই কিন্তু প্রবেশ করলাম, আর দেখতেই পাচ্ছ আমার পেছনে সেই পুকুরটা, যেখান থেকে কিন্তু মিষ্টি জল আছে যেখানে, এবং সেখানেই কিন্তু বাঘরা জল খেতে আসে জেনারেলি। এবং এখানকার সমস্ত যারা পশু বা পাখি আছে তারা কিন্তু এই পুকুরটাকেই প্রেফার করে, কারণ কি এটা মিঠা জল। যাই হোক, এখন আজকে ভিড়টা অনেক অংশেই কম। আগের বার আমার বনি ক্যাম্পের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা তোমরা জানো অলরেডি। তো দেখা যাক, আমি কিছুক্ষণ এখানে ওয়েট করবো, দেখার চেষ্টা করবো যদি বাঘ দেখা যায়। তবুও বাঘের কোনো দেখা মিলল না। সুন্দরবনে এটাই খুব স্বাভাবিক, কারণ এই জঙ্গলের আসল শাসক নিজেকে খুব সহজে দেখায় না। ফিরে আসার পর দেখা মিলল কয়েকটা বুনো শুয়োরের। আমাদের উপস্থিতি টের পেয়ে এক মুহূর্তেই মিলিয়ে গেল তারা ম্যানগ্রোভের অন্ধকারে। রাতে আমরা ফিরে এলাম বনছায়া হোমস্টেতে। চারিদিকে নিস্তব্ধতা, দূরে ঝিঝি পোকার শব্দ, নোনা হাওয়ার হালকা ছোঁয়া। সুন্দরবনের রাতের একটা অদ্ভুত শান্তি আছে। এখানে একটা একদম নিস্তব্ধ পরিবেশ, শুধু ঝিঝি পোকার ডাক, আর বলতে পারো একটা অফুরন্ত শান্তি। আর এরকম একটা আস্তানায় থাকতে কারি না বা ভালো লাগে, আর সেখানেই বেশ সময় কাটিয়ে কিন্তু দারুণ লাগছে আমার। আমরা সুন্দরবনে যখন আসি তখন জেনারেলি কী করি, সুন্দরবনে এসে বোটে স্টে করি, অথবা কোনো প্যাকেজে আসলে কি হয়, সেখানে হই হুল্লোড় হয়, গান বাজনা চলে, নাচ গান হয়, সেটাও সুন্দরবনে একটা পার্ট। কিন্তু যদি তোমরা একটু ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে সুন্দরবনটাকে একটু কাছে গিয়ে দেখতে হবে, এবং তার জন্য এরকম একটা হোমস্টে ভীষণ ইম্পর্ট্যান্ট, যেখানে শুধুই শান্তি এবং চারপাশে সুন্দরবনের গ্রাম, মানে গ্রাম বাংলার জীবন থেকে আরম্ভ করে শান্তি এবং এই প্রকৃতির নিস্তব্ধতা সব কিছুই এক জায়গাতে। আর এরকম একটা জায়গায় আসতে হলে এই হোমস্টেটা তোমরা কিন্তু প্রেফার করতেই পারো। তো ডিনার পেয়ে গেছি, আর ডিনারে দেখে নেওয়া যায় কী আছে আজকে। ডিনারে পেয়ে গেছি, এখানে ফ্রাইড রাইস আছে, এখানে তার সাথে স্যালাড, আমাকে দেখো এরকম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, আর তার সাথে এরকম কিন্তু আমি চিকেন পেয়ে গেছি এখানে। রান্নাবান্নার টেস্ট কিন্তু খুব দারুণ, যেই রান্না করছে ফাটিয়ে রান্না করছে, চিকেনটা অসাধারণ খেতে হয়েছে।
ঘরোয়া ডিনার সেরে আমরা বিশ্রাম নিলাম, কারণ কাল ভোরে আবার হবে সাফারি। আর সুন্দরবনের জঙ্গলে আগামীকাল আমাদের জন্য কী অপেক্ষা করছে তা এখনও অজানা। পরের দিন ভোরেই আমরা আবার বেরিয়ে পড়লাম। আজ আমাদের গন্তব্য দোবাকি ক্যাম্প। সাফারি শুরু হতেই জঙ্গল যেন ধীরে ধীরে জেগে উঠতে লাগলো। গাছের ডালে দেখা মিলছে বিভিন্ন পাখির। আর ঠিক সাফারি শুরুতেই জঙ্গলের ধারেই হঠাৎ চোখে পড়ল একটা চিত্রা হরিণ। কয়েক সেকেন্ড আমাদের দিকে তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে মিলিয়ে গেল ম্যানগ্রোভের ঘন জঙ্গলের ভেতরে। দোবাকি পৌঁছানোর আগেই খাড়ির কাদার উপর দেখা মিলল মাড স্ক্র্যাপার এবং ছোট ছোট কাঁকড়ার। এই কাদা এবং জোয়ার ভাটার জগৎটাই সুন্দরবনের আসল প্রাণ। তারপর আমরা ঢুকে পড়লাম দোবাকি ওয়াচ টাওয়ার এলাকায়। আর ঠিক সেখানেই চোখে পড়ল কিছু একটা অদ্ভুত। কাদার উপর স্পষ্ট তাজা পায়ের ছাপ, রয়্যাল বেঙ্গল টাইগারের। মনে হচ্ছে খুব বেশি সময় হয়নি, হয়তো কিছুক্ষণ আগেই এই পথ দিয়েই গেছে সে। মানে একটা জিনিস পরিষ্কার, আমরা এখানে সত্যি বাঘের এলাকায় দাঁড়িয়ে আছি। তো দোবাকিতে এসে কিন্তু আমরা বাঘের অনেক কটা পায়ের ছাপ দেখতে পেলাম। আর এই এলাকাতে কিন্তু বাঘ আসে অ্যাকচুয়ালি, মানে প্রচুর পায়ের ছাপ এখানে রিসেন্ট টাইমসেরই। একদম সামনেই একটা হরিণ, জাস্ট দেখো। আবার শুরু হলো আমাদের সাফারি। বোট ধীরে ধীরে এগোচ্ছিল খাড়ির ভেতর দিয়ে। হঠাৎই সামনে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। এই জায়গায় অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে। সুন্দরবনে এমনটা খুব কমই হয়। কোথাও বাঘ দেখা গেছে, আর এই বোটগুলো সেটা দেখার জন্যই দাঁড়িয়ে আছে। সবাই দূর থেকে জঙ্গলের দিকে তাকিয়ে আছে, কেউ কথা বলছে না। এই নিস্তব্ধতার মধ্যেই মনে হচ্ছিল ঠিক এখানেই কিছুক্ষণ আগে ছিল এই জঙ্গলের আসল শাসক। কিন্তু এত অপেক্ষার পরেও আমরা ভাগ্যবান ছিলাম না। বাঘটা তখন আর সেখানে নেই। সুন্দরবনে এটা খুবই স্বাভাবিক, কিন্তু এই জঙ্গলের আসল শাসক নিজেকে খুব সহজে দেখায় না। হয়তো সে আমাদের দেখেছিল, কিন্তু আমরা তাকে দেখতে পাইনি। আর ঠিক এটাই সুন্দরবনের রহস্য। বাঘ এখানে আছে, কিন্তু তাকে দেখা সব সময় সম্ভব নয়। এইভাবেই শেষ হলো আমার এই দুদিনের সুন্দরবনের অভিযান। বাঘ দেখা না মিললেও এই জঙ্গলের রহস্য, নিস্তব্ধতা এবং প্রকৃতির অসাধারণ সৌন্দর্য প্রতিটা মুহূর্তকে করে তুলেছে বিস্ময়। আর এই পুরো সফরে আমাদের বেস ছিল ঝড়খালির বনছায়া হোমস্টে। শান্তি, নিরিবিলি এবং আন্তরিকতায় ভরা একটা জায়গা। যারা সুন্দরবনের জঙ্গলে ঘুরতে চাও অথবা দুদিনের জন্য নোনা হাওয়া গায়ে মেখে একটুখানি সময় কাটাতে চাও, তাদের জন্য এই জায়গাটা হতে পারে একটা দারুণ অপশন। সুন্দরবন এমন একটা জায়গা যেখানে প্রতিবার এলেই নতুন কিছু আবিষ্কার করা যায়। আজ আমরা খুব কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। গাইড বারবার বলছিল এখানেই কোথাও ওই বাঘটা হয়তো আছে, হয়তো ঠিক ওই ঝোপটার আড়ালে, হয়তো ওই নদীর ধারে। আমাদের বোটের দিকে তাকিয়ে হয়তো সে আমাদেরকেই দেখছিল, কিন্তু আমরা তাকে দেখতে পাইনি। রয়্যাল বেঙ্গল টাইগার সামনে এলো না। কিন্তু আজ এই জঙ্গল আমাকে আর একটা জিনিস দেখিয়েছে। এই নীরব নদীর পাশে, এই ম্যানগ্রোভের ছায়ায় প্রতিদিন বেঁচে থাকার জন্য একটা নীরব লড়াই চলছে। একদিকে জঙ্গলের রাজা আর অন্যদিকে মানুষ, যারা প্রতিদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই জঙ্গলে ঢোকে। হয়তো আমরা আজ বাঘ দেখিনি, কিন্তু এই জঙ্গল আমাদের দেখিয়েছে মানুষের সাহস কতটা বড় এখানে। সুন্দরবন শুধু বাঘের গল্প নয়, এটা সেই মানুষগুলোরও গল্প যারা প্রতিদিন ভয়কে সঙ্গে নিয়ে বেঁচে থাকে। আর এই জঙ্গলে একটা জিনিস আমি শিখলাম, এখানে প্রকৃতি সব সময় জেতে, আর মানুষ শুধু চেষ্টা করে আর একটা দিন বেঁচে থাকার। এই লড়াইয়ে কেউ আসলে কারোর শত্রু নয়, এটা শুধু বেঁচে থাকার গল্প। আজকের মতন এখানেই শেষ করছি। যদি এই গল্পটা তোমাদের ছুঁয়ে যায় তাহলে ভিডিওটাকে শেয়ার করো, যাতে সুন্দরবনের এই বাস্তব গল্প আরও মানুষের কাছে পৌঁছায়। আমি দীপ, তোমরা দেখছিলে চাঁদের পাহাড়। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো অভিযানে।